সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় আপিল বিভাগের। চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল বাতিলের রায়। পর্যবেক্ষণে আদালত স্বস্তি আইনজীবীদের। সুষ্ঠু ভোট তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব নয়। পুনর্বহালের রায়কে স্বাগত জানালো বিএনপি। গঠন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার ইঙ্গিত। পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাস কূপে মিলল প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত প্রত্যাশা সংশ্লিষ্টদের। উদ্বোধনের 3 মাসেও রাজধানীতে সাড়া পায়নি র্যাপিড পাস। মেশিন জটিলতায় বিড়ম্বনা, ত্রুটি শনাক্তে তৎপর ডিটিসিএ। ভবিষ্যতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেরজিন। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ। রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত সহ সব পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়, যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা। অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএনপি, জামাত সহ সব পক্ষ। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এই রায়। ওই রায়টা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো, বাতিল করে দিয়ে গণতন্ত্র তত্ত্বাবধায়ক রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে, এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে তৎকালীন বিএনপি সরকার, যার অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের 5ম সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। 14 বছর পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে, যদিও সেটি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফরমেশনটা কি হবে সেটি আগামী সংসদ
ঠিক করবে, এমনটি বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি যেটি বলেছেন যে এই রায়ের ফলে দেশে যে গণতন্ত্র এবং নির্বাচনী যে ব্যবস্থা সেটি আরও সুসংহত হবে এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে যে নির্বাচন 3টি হয়েছিল সেই নির্বাচনটি বিতর্কিত ছিল এবং যে রায়টি দেওয়া হয়েছিল আপিল বিভাগ তার রায়ে স্পষ্ট করে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সাবেক বিচারপতি ABM খায়রুল হকের বেঞ্চ, যদিও সেই বেঞ্চের 7 সদস্যের মধ্যে 4 জন সদস্য তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আর 3 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে রায় দিয়েছিলেন। মূল যে রায় ছিল সেই রায়টি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই হয়েছিল ABM খায়রুল হকের সময়। সেই রায়টি ছিল ত্রুটিপূর্ণ এবং কলঙ্কিত একটি রায়। এটি কিন্তু আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। অর্থাৎ 1996 সালে বিএনপি সরকার যেভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানটি এনেছিল ঠিক হুবহু সেইভাবেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুনঃ বহাল হবে, এমনটি কিন্তু সর্বোচ্চ আদালত তার রায়ে উল্লেখ করেছেন। বিস্তারিত রায় তারা দেবেন, বাকি বিষয়গুলো রায়ে কিন্তু উল্লেখ থাকবে। আর যেটি বলে রাখি যে এটি একটি ঐতিহাসিক মামলা, কেননা এই মামলার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে মোট 21 জন বিচারপতি এই মামলার শুনানি করেছেন, হাইকোর্ট এবং চেম্বার জজ এবং আপিল বিভাগ মিলিয়ে। এর মধ্যে শুধুমাত্র 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছেন, বাকি বিচারপতিগুলো তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষেই মত দিয়েছেন। তারপরেও খায়রুল হকের যে রায় সেই রায়ের আলোকেই অনেকটা পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সংক্ষিপ্ত রায় দেওয়ার পরপরই সংবিধানের 15ম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটি নির্বাচন হয়েছে দেশে সেই নির্বাচনগুলো দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের ফলে দেশে যে বিশৃঙ্খলা হয়েছে, গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, সেই বিষয়গুলোই কিন্তু অ্যাটর্নি জেনারেল তার যে বক্তব্য সেই বক্তব্যে উল্লেখ করেছেন। আজকের এই রায়ের ফলে সব পক্ষই অর্থাৎ বিএনপি, জামায়াত থেকে শুরু করে অন্য যে পক্ষগুলো আপিল করেছিল এবং দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অর্থাৎ রাষ্ট্রপক্ষ, সব পক্ষই এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং এই রায়ের ফলে দেশের গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থা আরও সুসংগত হবে, ভোটাধিকার ফিরে আসবে, মানুষ তার নিজের ভোট দিতে পারবে, দিনের ভোট এখন আর রাতে হবে না, এই বিষয়গুলোই তারা মন্তব্য করেছেন। তো এই ছিল দেশের সর্বোচ্চ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন এই রায়ের মাধ্যমে সফলতা পেল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, ভোটের অধিকার যেভাবে লুট হয়েছে, তত্ত্বাবধায়ক পুনর্বহাল নির্বাচন সুসংহত করবে। অতীত নির্বাচনের উদাহরণ তুলে ধরে বিএনপির এই নেতা জানান, সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিতর্ক ইস্যুতে আমির খসরু বলেন, এ বিষয়ে ভিন্ন মত থাকবে। এখন তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এটা কিভাবে গঠন হবে তা নিয়ে আলোচনা হবে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। রাজনীতিতে ভিন্নমত ছাড়া কি রাজনীতি হবে না, ভিন্নমত থাকবে। তারপরে এটাতে মূল বিষয়টা তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করব সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। দেশ গড়তে নতুন প্রত্যয় নিয়ে কাজ করছে বিএনপি। শিগগিরই ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। সকালে ম্যারাথনে অংশ নিয়ে কথা বলেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ভোরে লেটস রান উইথ ঢাকা 15 ম্যারাথনে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। ম্যারাথনটি মিরপুরে হারমান মেইনার স্কুলের সামনে থেকে শুরু হয়ে আবার সেখানে এসেই শেষ হয়। ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা।
আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এ ধরনের আয়োজন সবসময় আমাদের রান্নারদেরকে উৎসাহিত করে, আর এই ধরনের ইভেন্ট যদি প্রতিনিয়ত হইতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সবাই একত্রিত থাকতে পারবো। ম্যারাথন দৌড়ের আয়োজন করেছেন, এতে আমরা সকলে সাধারণ জনগণ খুবই উদযাপিত। আমার ফ্রেন্ডের জন্য আমি সেকেন্ড আর আমার ফ্রেন্ড হচ্ছে থার্ড। তাও খুবই ভালো হয়েছে একটা ইভেন্ট। ঢাকার মধ্যে এরকম ইভেন্টগুলো সচরাচর হয় না। ঢাকা 16 আসনের ধানের শেষের প্রার্থী আমিনুল হক বলেন, দেশ গড়তে নতুন প্রত্যয় ও স্বপ্ন নিয়ে কাজ করছে বিএনপি, যা আগামী কয়েকদিনের মধ্যেই তারেক রহমান দেশবাসীর কাছে উপস্থাপন করবেন। আমরা নতুন কিছু প্রত্যয় নিয়ে কাজ করছি, নতুন কিছু স্বপ্ন নিয়ে কাজ করছি, যে স্বপ্নগুলো আগামী কিছুদিনের ভিতরেই ইনশাআল্লাহ আপনাদের সামনে, জাতির সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপন করবেন। ম্যারাথনের আয়োজক ঢাকা 15 আসনের ধানের শেষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এমন আয়োজন। নির্বাচনের সামনে রেখে তারেক রহমানের ডাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আজকে এই ভোরের বেলায় যারা উপস্থিত আমার প্রিয় যুব সমাজরা, আমরা একইভাবে ঐক্যবদ্ধ থাকব। সবার আগে শুধু বিএনপি নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ম্যারাথনে অংশ নেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাস কূপ থেকে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেছে। গোপালগঞ্জের কৈলাসটিলা 1 কূপ থেকে উত্তোলন করা গ্যাস 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানান সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তারা। 1961 সালে আবিষ্কৃত হয় গ্যাস ফিল্ডটি। পঞ্চমবারের মতো পুনঃখনন শুরু হয় চলতি বছরের 12 আগস্ট। 1600 সিএফটি গ্যাস মজুদ আছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। বাপেক্সের পুনঃখনন কাজে ব্যয় হয়েছে 73 কোটি টাকা। এর আগে 2018 সালে পুনঃখনন করা হয় গ্যাস কূপটি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলা 1 নম্বর গ্যাস কূপে। আমার পিছনে যে রিকটি দেখা যাচ্ছে, এই রিকটি হচ্ছে গিয়ে কৈলাসটিলা 1 নম্বর কূপের পুনঃখননের রিক। এই কূপটি 1961 সালে প্রথম আবিষ্কার করা হয়। পরবর্তীতে বিভিন্ন দফায় দফায় এটি বন্ধ হওয়ার পরে সর্বশেষ বন্ধ হয় 2019 সালে, এবং 19 সালে বন্ধ হওয়ার পর এটি আবার পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়, এবং পুনঃখননের পর এই চলতি বছরের 12 আগস্ট থেকে এটি পুনঃখননের কাজে নিয়োজিত হয় বাপেক্স। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির প্রথম দিকে যে গ্যাস কূপগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম গ্যাস কূপ, এবং এখান থেকে কমপক্ষে 50 লক্ষ ঘনফুট গ্যাস প্রতিদিন জাতীয় সঞ্চালনের সরবরাহের ব্যাপারে আশাবাদী সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ, এবং আশা করা যাচ্ছে আজ কালকের মধ্যেই এই কূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় সঞ্চালনে সরবরাহ করব। এর মধ্যে দিয়ে জাতীয় গ্যাস সঞ্চালনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন এখানে গ্যাস ফিল্ড কোম্পানি। উল্লেখের প্রয়োজন যে এই গ্যাস কূপ পুনঃখননে 73 কোটি টাকা ব্যয় হয়েছে। একের পর এক কূপ খনন এবং পুনঃখননের মধ্য দিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালনের বা জাতীয় গ্যাস ক্ষেত্রে নতুনভাবে সংযোজন করছে। আমরা এর আগেও দেখেছি সিলেট 10, সিলেট কৈলাসটিলা 8 এবং এই গ্যাস কূপ সবগুলো গ্যাস কূপকে যেগুলো বন্ধ রয়েছে সেগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়, এবং পুনঃখননের মধ্য দিয়ে প্রত্যেকটা কূপ করতেই একটি যাতে করে ভালো একটি ফলাফল পাওয়া যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে সিলেটের যে গ্যাস ক্ষেত্র এবং যে গ্যাস ক্ষেত্রগুলো বন্ধ ছিল সেই গ্যাস ক্ষেত্রগুলো মোটামুটি বলা যায় আবার জাগ্রত করা হচ্ছে। এবং বন্ধ হওয়া গ্যাস কূপ, এই গ্যাস কূপটি বন্ধ হয়েছিল 2019 সালে, এবং তারপরে এই গ্যাস কূপটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয় এই সম্প্রতি সময়। এবং আগস্টে যে দেশের যেই বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি এবং বাপেক্সের যেই 24টি গ্যাস কূপ পুনঃখননের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় এই গ্যাস কূপটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয় আগস্ট মাসে, এবং খুব কম সময়ের মধ্যে এই গ্যাস কূপ থেকে গ্যাস প্রাপ্তি নিশ্চিত হওয়া গেল। আশা করা যাচ্ছে 50 থেকে 60 লক্ষ ঘনফুট গ্যাস আজকালকের মধ্যে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। মোটামুটি এই ছিল সিলেটের কৈলাসটিলা গ্যাস 1 নম্বর গ্যাস কূপ থেকে যে গ্যাস পাওয়া গেল তার সবশেষ খবর। যুক্ত ছিলাম সিলেটে।
উদ্বোধনের ৩ মাস পেরিয়ে গেলেও প্রচারের অভাবে রাজধানীতে আশানুরূপ সাড়া পাচ্ছে না র্যাপিড পাস। যাত্রীদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে কার্ডের তথ্য রিড করতে পারছে না পাঞ্চ মেশিন, এতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ডিটিসিএ বলছে, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হবে র্যাপিড পাসে। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। হাতিরঝিলে ১.৫ ঘন্টা অপেক্ষার পর ১৬টি গাড়িতে মাত্র ৪ জন যাত্রীর দেখা পেয়েছি আমরা, যারা র্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করেন। র্যাপিড পাস ব্যবহারে অনীহার কারণ হিসেবে সাধারণ যাত্রীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। রয়েছে সঠিকভাবে পাঞ্চ মেশিন কাজ না করার অভিযোগও। লাইনে দাঁড়ানো লাগে না টিকিট কাটার জন্য, কার্ডটা পাঞ্চ করার পরে আমি গাড়িতে উঠে গেলাম। টিকিট নেওয়ার জটিলতা থেকে একটু মুক্তি পাবে মানুষ। আমার স্টুডেন্ট আইডি কার্ড আছে, সো স্টুডেন্টদের জন্য 15 টাকায় কাটা দেয়। ডেবিট কার্ডে নাই, ডেবিট কার্ডে 20 টাকায় কাটা লাগে। SMS দিলে ডেফিনেটলি ভালো হবে আর কি। মেশিনটা রিচ করতে গেলে অনেক সময় মেশিনটা ধরে না, তো তখন একটু ধাক্কি হয়। মেশিনগুলো যে ডিটিএস থেকে যেখানে দেখাইছে তাদের মারফতে কেনা। যাত্রীর অভিযোগ অনুযায়ী কার্ড পাঞ্চে জটিলতা ও মেশিনের দুর্বলতার প্রমাণও মিলল হাতে নাতেই। রাজুকের ঠিকাদারি প্রতিষ্ঠান HR ট্রান্সপোর্ট এজেন্সির কর্মী জানান, উদ্বোধনের পর থেকে গেল ৩ মাসে চক্রাকার বাসে কার্ড ব্যবহারকারীর সংখ্যা খুব একটা বাড়েনি। 5টা 7টা পার ডে যাচ্ছে। আর একটু এটা তো প্রচারের উপরে, প্রচার যত হবে তত সেল হবে। আরো 2-4টা পরিবহনে থাকলে সেই ক্ষেত্রে হয়তো এটা বেশি দেখা যেত। আপাতত বিআরটিসির 10টি বাস ও হাতিরঝিল চক্রাকার বাসে র্যাপিড পাস ব্যবহার করা যাচ্ছে, তবে ওয়াটার বাসে এই সেবা বন্ধ আছে। গ্রাহকের সব অভিযোগ আমলে নিয়ে ত্রুটি শনাক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় ডিটিসিএ। ব্যাপকভাবে চালু করতে হলে এই যে ডিভাইস কানেক্টিভিটির একটা ব্যাপার রয়েছে, ততদিন কিন্তু আপনাকে এটা একটু ব্যয়বহুল এবং দ্রুত ব্যাপক সম্প্রসারণের পথে বাধা আছে। বাসও তো রেডি নাই যে সেখানে স্থাপন করব। র্যাপিড পাসে আসলে হাফ ভাড়া এইটা করতে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট। স্টেশন হিসেবে ভাড়া না কেটে কিলোমিটার হিসেবে ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীরা। সেই সঙ্গে ভাড়া পরিশোধের টোকেন ও রিচার্জের প্রমাণ হিসেবে চেয়েছেন SMS নোটিফিকেশন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। এই অংশগ্রহণ কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে আশা। স্বল্পোন্নত দেশের তালিকা LDC থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এবার জাতিসংঘের প্রতিনিধি দলকে সরাসরি জানালেন ব্যবসায়ীরা। এজন্য মসৃণ উত্তরণ কৌশল STS বাস্তবায়নে সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন তারা। 5 থেকে 6 বছর সময় বাড়ানোর ব্যাখ্যা শুনে প্রস্তুতি না থাকার বিষয়টি আরও আগে কেন জানানো হয়নি সে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। MS আরেফিনের রিপোর্ট। আর 1 বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও দীর্ঘদিন ধরেই LDC উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে আসছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এখন ডাবল ডিজিট 14% 15% দিয়ে পৃথিবীর কোথাও নাই। এখানে এনার্জি ক্রাইসিস আছে, এফিসিয়েন্সি এটা ভালো পর্যায়ে না গেলে বিশ্ববাজারে যে আমার যে কম্পিটিটর আছে তাদের সাথে আমি প্রতিযোগিতায় কিন্তু টিকতে পারবো না। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি CDPর পর্যালোচনায় 2018 ও 2021 সালে 2 দফায় LDC উত্তরণের সব শর্ত পূরণ করে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই অবস্থার মধ্যেই LDC উত্তরণে বাংলাদেশের প্রস্তুতির খবর জানতে গেল 10 নভেম্বর ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল। 4 দিনের সফরের প্রথম দিনেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় মসৃণ উত্তরণ কৌশল STS বাস্তবায়নে সরকারি সহযোগিতায় ঘাটতি রয়েছে। মার্কিন বাড়তি শুল্ক চাপের মধ্যে অন্য দেশ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে বিপদে পড়বে বাংলাদেশ। জাতিসংঘের দলটার কাছে আহ্বান জানিয়েছি যে আমাদেরকে 5-6 বছরের একটা এক্সটেনশন দেওয়া হোক, কারণ আমাদের যে স্মুথ ট্রানজিশনের জন্য আমাদের পোর্ট যেভাবে রেডি থাকা দরকার, নেক্সট স্টেজে ল্যান্ডিং করার পরে আমাদেরকে যদি GSP প্লাস আমাদের ইউরোপের সবচেয়ে বড় মার্কেট সেটা যদি আমরা পাই, সেখানে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বেশি স্ট্রং করতে হবে। তো সেখানে আমাদের ইউটিলিটি লাইনই নাই, আমাদের SEZ-গুলো একদমই রেডি না। ব্যবসায়ীদের এমন অবস্থানে প্রস্তুতির ঘাটতির বিষয়ে কেন আগেই জানায়নি বাংলাদেশ, সে বিষয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে বলেও জানান বৈঠকে উপস্থিত থাকা এই ব্যবসায়ী নেতা। তারাও আমাদের গ্র্যাজুয়েশনের এই পর্যায়টা নিয়ে একটু আশ্চর্য যে এতগুলো সুযোগ থাকার পরও আমরা আগে কেন এই গ্র্যাজুয়েশনটা ডিফার করার ব্যাপারে অ্যাপ্লিকেশন করি নাই। তবে আগামী বছরই উত্তরণ চান অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, উত্তরণের ফলে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি, যা শ্রমবাজার সম্প্রসারণ সহ তৈরি পোশাক নির্ভর রপ্তানি বাজারে বহুমুখী পণ্যের হিস্যা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
বাংলাদেশের সমস্ত সূচক মানে এত নাজুক অবস্থা যে বাংলাদেশের মর্যাদাটা বৃদ্ধি করা এখন এই মুহূর্তে দরকার। এলডিসি গ্রাজুয়েশন হইলে আপনার অর্থনীতি বাধ্য হবে সে বহুমুখীকরণ করতে। আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যাংক ঋণের সুধার কমানোর মতো নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারকে আমি সম্প্রসারণ করি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলে জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে ক্ষতিপূরণ সহ নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু কর্মী ও বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে চলমান কপ সম্মেলন থেকে প্রসূন আশিসের রিপোর্ট। বিশ্ব জলবায়ু সম্মেলনের পর্দা নামতে আর মাত্র 2 দিন বাকি। এই অবস্থায় প্রতিটি অধিবেশনেই এখন প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। গত 10 দিনের আলোচনার প্রধান লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা, জলবায়ু বান্ধব কৃষি ব্যবস্থা, স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বন্যা, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি সহায়তার উপায় খুঁজে বের করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্যাভিলিয়নও তৎপর। বিশেষ করে অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে অর্থায়ন পেতে উন্নত দেশগুলোর প্রতি চাপ সৃষ্টিতে কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় তা নিয়ে সাইড ইভেন্টে চলছে আলোচনা পর্যালোচনা। এদিকে জলবায়ু অর্থায়ন সহ এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মুটিরাও ঘোষণা এলে তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 1 নম্বর হচ্ছে ফাইন্যান্স, যেটা প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের 9(1)-এ আছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাইনিয়াল যে মিটিং, সেটা যাতে প্রপারলি হয় এবং সেটা যাতে ট্রান্সপারেন্টলি হয়, সেটা একটা উনি অ্যাড্রেস করবেন। উনি জাস্ট ট্রানজিশনকে অ্যাড্রেস করছেন। এর বাইরেও টোটাল পলিটিক্যাল প্যাকেজ সবগুলো বিষয়কেই ওনারা খুব চমৎকার করে অ্যাড্রেস করেছেন। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর $2 বিলিয়ন ইউজ করছি, যেটা আমরা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা খরচ করে থাকি, যেটার আনুমানিক বাজেট হচ্ছে $12 বিলিয়ন। সো সেক্ষেত্রে এটা প্রচণ্ডভাবেই আমরা বলতে পারি যে এটা খুবই স্বল্প একটি বাজেট যেটা আমরা স্পেন্ড করছি। ওদের সামনে এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তবে কপ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে সরিয়ে নেয় জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর সুবিধা আদায়ে কপ সম্মেলনে অংশ নিলেই চলবে না। ক্লাইমেট ফান্ডিং সহ প্রতিটি এজেন্ডায় নিয়মিত ফলো আপের পরামর্শ তাদের। যেহেতু ইউএস উইথড্র করেছে, ফলে একটা ফান্ডিং মেকানিজমে বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হয়েছে। ফলে কী ধরনের ফান্ড আসবে, আপনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এটা কিন্তু ডিটারমাইন্ড না। বিশ্ব জলবায়ু সম্মেলনের আর মাত্র 2 দিন বাকি থাকতে বিশ্বের স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো হিসেব করছে এই সম্মেলন থেকে কি পাবে আর কি পাবে না। সেক্ষেত্রে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কী ধরনের অর্থায়ন পাওয়া যেতে পারে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। 4 দিনের নৌ সমাবেশে অংশ নিতে সকালে চট্টগ্রাম ছেড়ে যায় যুদ্ধ জাহাজটি। এর মাধ্যমে আঞ্চলিক নৌ নিরাপত্তার কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাহিনীর সদস্যদের পেশাগত মান উন্নয়ন হবে বলে আশা সংশ্লিষ্টদের। সুসজ্জিত বাদক দলের পরিবেশনায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়কে। শ্রীলঙ্কার নৌবাহিনীর 75 বছর পূর্তি উদযাপনে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণের জন্য কলম্বোর উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নেভাল ছেড়ে যায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান 150 কর্মকর্তা ও নৌ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনীর অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে, পাশাপাশি নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়নে সহযোগিতা করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন, এই সফরে তার সার্থক প্রতিফলন থাকবে। বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনীর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অন্য দেশের নৌবাহিনী সম্পর্কে জ্ঞানার্জন,
এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ শেষে জাহাজ প্রত্যয় আগামী 5 ডিসেম্বর চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি হাসপাতালের টয়লেট যেন নিজেই রোগ জীবাণুর আতুর ঘর। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের টয়লেট ব্যবহার অনুপযোগী, অপরিষ্কার আর দুর্গন্ধ তো আছেই, এমনকি পানির ব্যবস্থাও নেই কোনো কোনো টয়লেটে। নিতান্তই বাধ্য হয়ে এসব টয়লেট ব্যবহার করছেন রোগী ও তাদের স্বজনরা। আইসিডিডিআরবির রিপোর্ট বলছে ঢাকার সরকারি হাসপাতালের মাত্র 32% টয়লেট ব্যবহারযোগ্য। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকার অন্তত 10টি সরকারি হাসপাতাল ঘুরে সময় টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে এমন সব ভয়াবহ চিত্র। বাথরুম সিটকারি নাই, মানুষ বইবুকিতে। আমি দাঁড়িয়ে আছি সরকারি একটি হাসপাতালের টয়লেটে। এখানে এক পাশে ময়লার ডাস্টবিন, অন্য পাশে কিলবিল করছে হাজার হাজার পোকামাকড়। এগুলোর মধ্যে কোনটি বিষাক্ত আর কোনটি নির্বিষ বোঝা বড় দায়। যদিও এসব টয়লেটই প্রতিদিন ব্যবহার করছেন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা। শুধু তাই নয়, বেশিরভাগ টয়লেটে নেই ফ্লাশের ব্যবস্থা। কোনোটার দেয়ালে ফ্লোরে লেগে আছে মলমূত্র, হাত ধোয়ার জায়গায় দৌড়ে বেড়াচ্ছে তেলাপোকা। টয়লেটের মেঝে, কলের হাতল, লাইটের সুইচ, এমনকি দরজায় জমে আছে ময়লার স্তূপ। এসব টয়লেট ব্যবহারে রোগীরা যেমন আরো নতুন রোগে আক্রান্ত হতে পারেন, তেমনি রোগীর স্বজনরাও আছেন ঝুঁকিতে। যে নোংরা অবস্থা বাথরুমগুলি, বেসিনগুলি, এখানে আসলে পেশেন্ট তো ভালো হবে দূরের কথা, আরো অসুস্থ হয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। এখানে অনেক গন্ধ যেন থাকাই যায় না। তবে নিজেদের হাসপাতালের টয়লেটের বেহাল দশার কথা নিজেরাই জানেন না অনেক কর্তৃপক্ষ। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়ার্ড বয় ক্লিনার যারা কাজ করে, এনাদের শর্টেজ আছে। আমাদের সেই সিভিক সেন্স আছে, বাথরুমে গিয়ে আমি কি আমার পরবর্তী জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন পাবে, সেটা কি আমি দায়িত্ব নেই? সরকারি হাসপাতালগুলোর টয়লেটের ভয়াবহ চিত্র উঠে এসেছে 2024 সালের আইসিডিডিআরবির এক গবেষণায়। সেখানে দেখা গেছে ঢাকার সরকারি হাসপাতালগুলোর টয়লেটের 68%-এর মধ্যে 67%ই অপরিচ্ছন্ন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। হাসপাতালের মলমূত্রের সাথে যে জীবাণুগুলো থাকে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়, এটিও কিন্তু বিবেচ্য বিষয়। সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিকভাবেই টয়লেট থাকে লোকচক্ষুর আড়ালে, ফলে সরকারি হাসপাতালের অন্য অবকাঠামোগুলো বরাদ্দের আওতায় পড়লেও টয়লেট বা ওয়াশরুমের কী দশা তা নিয়ে উদাসীন সব পক্ষই। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় আপিল বিভাগের। চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল বাতিলের রায়, পর্যবেক্ষণে আদালত। স্বস্তি আইনজীবীদের। সুষ্ঠু ভোট তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব নয়। পুনর্বহালের রায়কে স্বাগত জানালো বিএনপি। গঠন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার ইঙ্গিত। এবং পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাসকূপে মিলল প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ অর্জিতা। খেলার সময় না আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।